এই মাইক্রো ইকোনমিক্সে একজন ব্যক্তি ছিল, হয়তো একজন ফার্ম বা হচ্ছে খামারের হচ্ছে আলোচনা করতেছিলাম, বা একটা বিজনেস প্রতিষ্ঠানে আলোচনা করতেছিলাম। তো এইভাবে এন্ড পর্যন্ত, হ্যাঁ, আমাদের টোটাল যা আছে 1 2 3 4 এন্ড আইটেম পর্যন্ত যা আছে সবগুলো আমরা যদি যোগ করি তাহলে আমরা ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতি পাবো। তো ম্যাক্রো ইকোনমিক্স কেন আলোচনা করব, বা ম্যাক্রো ইকোনমিক্সের কিছু ভেরিয়েবল আমরা এখানে দেখি যে কোন কোন জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করে। মূলত দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস অ্যান্ড সার্ভিস প্রডিউসড ইন এ কান্ট্রি উইদিন এ ইয়ার। তবে এইখানে উইদিন এ ইয়ার বিষয়টা যে সব, আচ্ছা প্রথম থেকেই বলি যে আমরা এই জিডিপির মধ্যে যে ডেফিনেশন গুলো বললাম কি কি ইনক্লুড ছিল। তাহলে প্রথমে বললাম জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু, এক নাম্বার হচ্ছে মার্কেট ভ্যালু, মানে আমার বাজারের মূল্য। ঠিক আছে, আমরা যে জিডিপি যখন পড়ি তো আমরা তো বলি ডেফিনিশন তো আমরা জানি যে জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু। তাহলে প্রথম একটা পয়েন্ট পাইলাম, এটা আমার মার্কেট ভ্যালু, এর বাজারে যে একটা মূল্য থাকে সেটা জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু। তারপরে বলতেছি যে অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস, অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস। তাহলে আমরা যে গুডস গুলো নিচ্ছি সেগুলো ইন্টারমিডিয়েট হতে পারবে না, সে দ্রব্যগুলো ইন্টারমিডিয়েট হতে পারবে না। আমরা জানি ইন্টারমিডিয়েট হচ্ছে একটা ফাইনাল প্রোডাক্ট তৈরি করতে যেটা হচ্ছে র মেটেরিয়ালস হিসেবে ইউজ করা হয়। যেমন ধরেন অ্যাপল কোম্পানি, সে হচ্ছে ধরেন চিপস বানাচ্ছে চায়নাতে, সাপোজ আপনি যে অ্যাপল মোবাইলটা ইউজ করতেছেন সেটা চিপস ধরেন চায়নাতে বানাচ্ছে, তারপরে এটা হচ্ছে ধরেন অ্যাপল কোম্পানিটা ধরেন আমেরিকাতে হচ্ছে মানে কি বলে সে হচ্ছে প্রডিউস করতেছে। তাহলে সে কেন হচ্ছে চায়নাতে চিপস বানাবে, তার খরচ হচ্ছে এখানে কম পড়তেছে সাপোজ, যাই হোক। তো এই জিনিসগুলো আমরা যেটা বলছি যে অ্যাপল মোবাইলটা হচ্ছে আমার ফাইনাল গুডস বা চূড়ান্ত দ্রব্য, যেটা আমি আলটিমেট, আমরা যদি খাবার হইতো তাহলে বলতাম যে ভোগ করতে পারবো, আলটিমেট কনজাম্পশন করতে পারবো, এটা আমার হচ্ছে ফাইনাল গুডস। কিন্তু এই যে চায়না থেকে চিপস যেটা নিয়ে আসলো সেটা হচ্ছে র মেটেরিয়ালস, তাই না? এই র মেটেরিয়ালসটা হচ্ছে ইন্টারমিডিয়েট গুড। তো আমরা যখন জিডিপি ক্যালকুলেশন করব, এই জিডিপির মধ্যে ইন্টারমিডিয়েট গুডস বা র মেটেরিয়ালস এগুলো আসতে পারবে না, কারণ এগুলো যদি আসে আপনার জিডিপির ভ্যালুয়েবল ডাবল হবে। কারণ আপনি অ্যাপল ফোনের দাম ধরতেছেন সাপোজ এখানে 1 লাখ টাকা, ওকে, এখন চিপসের দাম ধরেন সাপোজ 10,000 টাকা। এখন আপনি এই অ্যাপল ফোনটার যদি এখন বলেন যে প্রাইস হচ্ছে 1 লাখ আর চিপসের দাম হচ্ছে 10,000, তাহলে তো এখানে 1,10,000 হয়ে গেল। কিন্তু আপনি বলতেছেন যে অ্যাপল ফোনের দাম হচ্ছে 1 লাখ টাকা, তার মানে এখানে যে 10,000 আমরা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট গুড ছিল, এটা র মেটেরিয়ালস হিসেবে সে ব্যবহার করছে। সো আমি জিডিপির মধ্যে এটা আনতে পারবো না, জিডিপির মধ্যে আমি আলটিমেটলি যেটা নিয়ে আসবো সেটা হচ্ছে ফাইনাল গুডস হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের ইন্টারমিডিয়েট গুডস আসতে পারবে না, যদি আসে তাহলে আমাদের ডাবল কাউন্টিং প্রবলেম হবে। তাহলে আপনাকে এমসিকিউ দিতে পারে যে ডাবল কাউন্টিং বা দ্বৈত গণনা কিসের কারণে হতে পারে। তাহলে আমাদের জিডিপিতে দ্বৈত গণনা হতে পারে এই যে আমরা যদি র মেটেরিয়ালস মানে ইন্টারমিডিয়েট গুডস যদি কাউন্ট করি তাহলে সেটা আমাদের হতে পারে। আচ্ছা, তাহলে জিডিপি ডেফিনিশনকে আমরা ভেঙে একটা পেলাম হচ্ছে মার্কেট গুডস, মানে মার্কেট ভ্যালু পেলাম, তারপরে ফাইনাল গুডস। তো এই গুডস এর আবার অনেকগুলো কাহিনী আছে, সেটা হচ্ছে ডিউরেবল গুডস হতে পারে এবং নন ডিউরেবল গুডস হতে পারে। ঠিক আছে, একটু ক্লিন করে দেই কারণ এই টপিকগুলো তাহলে এখানে কয়েকটা বলতে পারবো। আচ্ছা, তাহলে এখন আমরা যখন হচ্ছে গুডস এর কথা বলছি সেটা হচ্ছে ডিউরেবল গুডস হতে পারে আর একটা নন ডিউরেবল। তাহলে ডিউরেবল মানে বুঝতেছেন যেটা হচ্ছে টেকসই, তাহলে যে প্রোডাক্ট আমাদের টেকসই সেটাকে আমরা ডিউরেবল বলতেছি, আর যেটা হচ্ছে টেকসই না সেটাকে আমরা বলতেছি কি নন ডিউরেবল। আচ্ছা, হয়তো মিউট মানে কি বলে আনমিউট করে অথবা হচ্ছে কমেন্টসে বলেন তো একটা ডিউরেবল গুডস এর উদাহরণ আর একটা নন ডিউরেবল গুডস এর উদাহরণ। 30 সেকেন্ড সময়, 1 2 দিয়ে বলতে পারেন ডিউরেবল গুডস এবং হচ্ছে নন ডিউরেবল গুডস এর উদাহরণ। নন ডিউরেবল হচ্ছে ফুডস এবং হচ্ছে ডিউরেবল হচ্ছে কার্ডস। তার মানে এরকম আরো অনেক উদাহরণ হচ্ছে হবে। এই ধরনের টাইপস এর কোশ্চেন এমসিকিউ দিয়েও দিতে পারে, সো একটু দেখে নেবেন
যে যেগুলো লাস্টিং কম, হ্যাঁ, সবজি শাকসবজি বা হচ্ছে এগ্রো প্রোডাক্ট যেগুলো মূলত, যেগুলোর হচ্ছে টাইম হচ্ছে কম, যেগুলো পচনশীল, এই পচনশীল প্রোডাক্ট গুলো মূলত হচ্ছে ডিউরেবল। এক্স্যাক্টলি, নন ডিউরেবল হচ্ছে ফুডস টুডস এগ্রো যেগুলো আর কি। হ্যাঁ, তাহলে আমরা ফাইনাল গুডস দেখলাম যে জিডিপির মধ্যে একটা প্রথমে পেলাম মার্কেট ভ্যালু হতে হবে, তারপরে আমরা ফাইনাল গুডস পেলাম, আর ডিউরেবল এবং নন ডিউরেবল গুডস এর মধ্যে আমরা একটু বেসিক পার্থক্য দেখলাম। আচ্ছা, তাহলে আমরা জিডিপি ডেফিনেশনের এই পার্ট কয়েকটাকে শেষ করি, তারপর এটাতে যাচ্ছি। তাহলে প্রথমে বলছিলাম যে মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস, তাহলে ফাইনাল গুডস আমরা নিলাম, ঠিক আছে। সার্ভিস আপনারা জানেন ডক্টরের কাছে যখন যাই তখন সেটা আমরা কি সার্ভিস নেই, তাই না? তো ওটা তখন হয়তো আমরা হচ্ছে গুডস বলি না, তখন আমরা কি বলি, সার্ভিস বলি। আচ্ছা, মানে দ্যাট ক্যান বি টাচ অর ইনট্যাঞ্জিবল যেগুলো, তাই না? আমরা এগুলো হচ্ছে যেগুলো ধরা ছোঁয়া পাই না, বা যেটা হচ্ছে অদৃশ্য, বাট হচ্ছে এর একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে আমাদের সার্ভিস। তাহলে জিডিপি দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস, গুডস হতে পারে, এর মধ্যে সার্ভিস হতে পারে, সেটাও জিডিপির মধ্যে আসবে। এরপরে আসি প্রোডিউসড ইন এ কান্ট্রি, তার মানে এর একটা বাউন্ডারির মধ্যে হতে হবে, একটা যে কোনো কাউন্টারির মধ্যে হচ্ছে, কান্ট্রির মধ্যে হচ্ছে, কান্ট্রির বাউন্ডারির মধ্যে হচ্ছে, ঠিক আছে। এখন উইদিন এ ইয়ার আমরা নরমালি আমাদের দেশের জন্য 1 বছর বলতেছি, বাট ইউএসএ তে সম্ভবত এখন 1 মাসেই হচ্ছে তাদের জিডিপি রিপোর্ট দেয়, অথবা কোনো দেশে 3 মাসে দেয়, কেউ 6 মাসে দেয়। আবার তো আমাদের কোন পাশের দেশ জানি হচ্ছে মানে শান্তির মাধ্যমে কি নেপালে না ভুটানে আমার একজ্যাক্ট মনে নাই, ওরা তো জিডিপি ক্যালকুলেট করে কি হিসাবে, পিচ হিসাবে। আপনাদের কারো মনে আছে এটা নেপাল না ভুটান? ভুটান সম্ভবত, না? কারো জানা আছে কি যে ওরা হচ্ছে জিডিপি তো ক্যালকুলেট, ওকে ভুটান, জি থ্যাংক ইউ। তাহলে এই যে ওরা তো হচ্ছে আপনার ওদের জিডিপি নেই, ওরা হচ্ছে শান্তিতে ক্যালকুলেট করে, তাই না? তাহলে এই ফ্যাক্টরটা সময়টা হচ্ছে আমরা নরমালি আমরা হচ্ছে 1 ইয়ার বলি, আমরা হচ্ছে 1 ইয়ার বলি। তাহলে এই যে ছোট জিডিপি টপিকসটা আমরা এখানে এতটুকু দিয়ে শেষ করি। তাহলে আমি যে ডেফিনিশনটা বললাম, জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস রিডিউসড ইন এ কান্ট্রি উইদিন এ ইয়ার। তার মানে এই পুরো জিনিসটাকে আপনি বাসায় যদি ভেঙে এর মধ্যে একটু ডিপ ঢোকার চেষ্টা করবেন যে জিডিপির মধ্যে আমি কি কি ক্যালকুলেট করলাম। আমাকে যদি এমসিকিউ দেয়, দিয়ে বলে যে এটা জিডিপির মধ্যে আসবে কি আসবে না, তাহলে আমি তখন এটা দেখবো যে এটা আমার মার্কেট ভ্যালু কিনা, মানে মার্কেটে ভ্যালু আছে কিনা। তারপরে এটা ফাইনাল গুডস কিনা, ইন্টারমিডিয়েট গুডস হলে, র ম্যাটেরিয়ালস হিসেবে হলে এটা আমার এর মধ্যে আসবে না। তারপরে আমি দেখবো সেটা সার্ভিস যদি হয়, ডক্টর সেবা দিচ্ছে, আমরা হচ্ছে বিভিন্ন ধরনের সার্ভিস নিচ্ছি, সেটাও আমার জিডিপির মধ্যে আসবে। এর একটা বাউন্ডারি থাকতে হবে, একটা দেশের মধ্যে তৈরি হচ্ছে, তাই না? যখন জিএনপি পড়বো তখন মূলত দেখবো যে এটা হচ্ছে ডোমেস্টিক, মানে আমার দেশের। আবার হচ্ছে এটা আমরা বাদ দেবো যে একটা দেশে হচ্ছে কোনটা যোগ হবে বিয়োগ হবে, একটু পরে আস্তে আস্তে আমরা একবার দেখবো, কারণ ওইটা একসাথে বললে অনেকের আবার প্যাঁচ লেগেছে। তাহলে একটা বাউন্ডারির মধ্যে হলো। আর ইউএসএ তে কি করে 1 মাসে করে বা 3 মাসে করে, অনেক দেশে 6 মাসে করে, আমরা নরমালি 1 বছরের জিডিপিটা ক্যালকুলেট করি। এবং এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা দিয়ে আমরা কি দেখি, আমাদের ইকোনমিকের গ্রোথ দেখি। হ্যাঁ, যে আমার ইকোনমিক্সের কেমন হচ্ছে গ্রোথ হচ্ছে, আমার হচ্ছে ইকোনমিক্সের হেলথ কেমন, সেটা আমরা বোঝার জন্য চেষ্টা করি। তো আশা করি জিডিপির মধ্যে যে টপিকস গুলো আছে এগুলো আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখানে আর ছোট ছোট 2-1টা টপিকস বলে দেই। আমরা হচ্ছে ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি জানি, এর বিপরীত হচ্ছে ডিফ্লেশন। তাহলে ইনফ্লেশন আমরা কি কোনটা বলি? ইনফ্লেশন ইজ দ্য সাস্টেইনড ইনক্রিজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল। আগে আমরা মাইক্রোতে প্রাইস বললাম, এখন চলে আসলাম প্রাইস লেভেল। আগে হচ্ছে আমরা মূল্য বললাম, এখন আমরা বলতেছি মূল্য স্তর। ওকে, তাহলে আর ডিফ্লেশনটা ঠিক উল্টা, সেটা হচ্ছে আমি বলবো যে সাস্টেইনড হতে হবে। হ্যাঁ, 2-4 দিন রোজার সময় লেবুর দাম বাড়ায় দিল, এটা ইনফ্লেশন নরমালি বলবো না। হ্যাঁ, বা একটা সিজনে বর্ষা মানে বৃষ্টি হলো, কিছুদিনের জন্য সবজির দাম বেড়ে গেল, এটাকে আমরা ইনফ্লেশন বলবো না। ইনফ্লেশন হচ্ছে এটা একটা সাস্টেইন। এবং এই বিসিএস এ মনে একটা কোশ্চিন আসছিল না, যে আমাদের ডেভেলপিং দেশের জন্য কত পার্সেন্ট ইনফ্লেশন রেট সাস্টেইন করতে পারে, তাই না? কত পার্সেন্ট ছিল এটা, মানে কোন রেঞ্জে আমরা আমাদের দেশে হচ্ছে ইয়ে করতে পারি, আমাদের স্টেবল, আমাদের দেশের মতো মানে ইকোনমিতে। এটা অ্যাকচুয়ালি একটা কোশ্চিন আসছিল। 8%। ওকে, তো এটা একটু দেখে নিন, এই যে একটু মানে ইয়া দিয়ে দিছে যে হচ্ছে আমাদের মতো দেশের জন্য কেমন মানে থাকা উচিত।
আচ্ছা, তাহলে আমরা ইনফ্লেশন জানলাম যে ইনফ্লেশন হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতি, যেটা একটা নির্দিষ্ট সময় ধরে সাস্টেইন ভাবে হচ্ছে বেড়ে থাকে, সেটা হচ্ছে ইনফ্লেশন। আর যদি হচ্ছে কমে যায়, কমতে থাকে একটা হচ্ছে টাইম পিরিয়ডে সাস্টেইন ভাবে, সেটা হচ্ছে আমাদের ডিফ্লেশন বা মুদ্রা সংকোচন। আনএমপ্লয়মেন্ট রেট, এখানে আপনারা অনেকে আছেন যেমন ধরেন হয়তো জব খুঁজলে জব পাবেন, কিন্তু হয়তো ভাবতেছেন যে আমি গভর্নমেন্ট জব ছাড়া মানে জবে ঢুকবো না, অথবা আমাকে বিসিএস ক্যাডার হতেই হবে, অথবা হচ্ছে আমার সোনালী ব্যাংকের হচ্ছে সিনিয়র অফিসার হতে হবে, এইরকম আপনি চিন্তা করতেছেন, এর মধ্যে জবে যাচ্ছেন না, তখন কিন্তু এটা কি একটা আনএমপ্লয়মেন্ট তৈরি হয়। আমরা যখন আনএমপ্লয়মেন্টের ক্রাইটেরিয়া গুলো পড়বো তখন আমরা এটা দেখবো। আপনি কিন্তু নর্মালি আনএমপ্লয়মেন্ট মানে না, আপনি বেকার না, আপনার ক্যাপাসিটি আছে, আপনি জব করতে পারবেন, কিন্তু একটা নির্দিষ্ট কিছুর জন্য আপনি এখনো জবে ঢুকতেছেন না, বা হচ্ছে জব থেকে বিভিন্ন কারণে মুভ করে, এই জিনিসগুলো আমরা দেখব। তো এই অ্যানালাইসিস আমাদের জন্য প্রয়োজন নাই। আচ্ছা, রিসিশন এবং ডিপ্রিসিয়েশন এগুলো আপনারা হয়তো জানেন, এগুলো খুবই সহজ জিনিস। আমরা যে 1930 আমেরিকান গ্রেট ডিপ্রেশনের কথা জানি, হ্যাঁ, যখন মহামন্দা হয়েছিল তখন আমরা গেইনস এর কথা বলছিলাম। আর ওখানে আমার একটা জিনিস হয়তো আপনারা ক্লিয়ার বুঝতে পারেন না, অনেকে বলছিলেন যে এই যে সাপ্লাই ক্রিয়েটস ইজ ওন ডিমান্ড, এটা কে বলছে? হ্যাঁ, এটা সেস বলছে ভাই, ঠিক আছে, সরি, হ্যাঁ, এটা একদম বিখ্যাত উক্তি, হ্যাঁ, যে ইয়াতে দিতে পারে এমসিকিউ, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এটা কে বলছে? এটা সেস ল, ঠিক আছে, এটা সেস বলছে, হ্যাঁ, এটা সেস ল বলে, কিন্তু আমি এই কনটেক্সটে বলছি যে এইটাকে জনপ্রিয় করছে হচ্ছে কেইনস, ঠিক আছে, কেইনশিয়ান ইকোনমিক্স এটা এসে জনপ্রিয় হয়েছে। কিন্তু যদি কোশ্চিন করে সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এটা কে কে বলছে? এটা তো ক্লিয়ার ল, এটা তো সেস এর একটা ল, তাই না? সেস এই থিওরিটা দিছে, কিন্তু আমি বলছি এটাকে জনপ্রিয় করছে, এই কনটেক্সটে বলছি, এটা আমারও ক্লিয়ার করে মানে বলা উচিত ছিল। সো এটা প্যারাডাইম একটা মিস্টেক হয়ে গেছে। আচ্ছা, তো এই হচ্ছে রিসিশন গেল, ডিপ্রেশন গেল, এগুলো নিয়ে এটা ইম্পর্টেন্ট কোশ্চিন, হ্যাঁ, একটু যদি সিরিয়াস মানে কোশ্চিন করে এই জিনিসগুলো দিয়ে দিতে পারে, হ্যাঁ, সাপ্লাই ক্রিয়েটস ইটস ওন ডিমান্ড, এটা কে বলছে, এই জিনিসটা দেখবেন। আর জনপ্রিয় করছে সেটা হচ্ছে কেইনস। বিষয়টা কেমন আমি হচ্ছে নাম বলবো না, মানে একটা খুব রিনাউন্ড একজন পার্সন, হ্যাঁ, খুব ভালো একটা হচ্ছে গভর্নমেন্ট জবে আছে। তো উনি হচ্ছে আমাকে একটা উদাহরণ বললো, আমি সবকিছু মানে হাইড করে বলি যে একটা বিজনেস এখন খুবই প্রফিট করতেছে, তো উনাদের 8 থেকে 10 বছর আগে উনার একটা রান করছিল, কিন্তু মানে খুব ভালো তখন চলে নাই দেখে হচ্ছে বাদ দিছে। মানে ধরেন এখন এই যে টেক এডুকেশন, যেগুলো যে অনলাইনে পড়াশোনা, এইটা তো আসলে 7-8 বছর আগে এত ফেমাস ছিল না, বাট আস্তে আস্তে হচ্ছে। তাহলে ওনারাও একটা জিনিস তৈরি করছিল, কিন্তু তখন জনপ্রিয় হয় নাই। তার মানে শেষ এই জিনিসটা মানে ইনভেনশন করে গেছে, সে থিওরি দিয়ে গেছে, কিন্তু জিনিসটা পরে এসে জনপ্রিয় করছে কে? কেইনস। ঘটনাটা হচ্ছে এরকম। একটু দেখে নেই কেউ হচ্ছে কি বলে কিউতে আছে নাকি, অনেক সময় বলে যে ইয়া হয় না, জয়েন করতে পারে না। তো ঠিক আছে, চলেন তাহলে নেক্সট একটু ম্যাক্রো ইকোনমিক্স এর জিনিসগুলো একটু রিভিউ দেওয়ার চেষ্টা করি। তো মডেল প্রথম দিন আলোচনা করেছিলাম, যেহেতু আসলে আমাদের সিলেক্টিভ টপিকস পড়তে হবে, এগুলো নিয়ে কথা বলছি না এত। মডেল হচ্ছে আমাদের ইকোনমিক্স মডেল, যেখানে হচ্ছে আমরা একটা থিওরিকে একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ফরম্যাটে নিয়ে আসতেছি, নিয়ে এসে সেটা বলতেছি হচ্ছে কি মডেল। মডেলের ভিতর কিছু ভেরিয়েবল থাকে, ইন্ডোজেনাস, এক্সোজেনাস। তার মানে ইন্ডোজেনাস ভেরিয়েবল গুলো আপনি ওই মডেলের মধ্যেই পাবেন। আপনি যে মডেলটা চিন্তা করতেছেন ইকোনমিক্সের, সাপোজ ওয়াই ইকুয়াল টু এ প্লাস বি এক্স, একটা মডেল চিন্তা করতেছেন, এই এক্স এর ভ্যালুটা আপনি মডেলের মধ্যেই পাচ্ছেন, সেটাকে আপনি ইন্ডোজেনাস ভেরিয়েবল বলতেছেন। আর যদি মডেলের ভ্যালু বাইরে থেকে আসে তাহলে সেটাকে আমরা বলি এক্সোজেনাস ভেরিয়েবল। এই জিনিসগুলো আপনার একটু বেসিক জিনিসটা ক্লিয়ার করে রাখবেন, কারণ এগুলো হচ্ছে মানে খুবই হচ্ছে ভাইটাল টপিকস, দিয়ে দিলেও অবাক হওয়ার কিছু থাকবে না। যেমন এটা হচ্ছে আমাদের একটা ইকোনমিক্স এর মডেল। সো এই মডেলের মধ্যে আমরা যে ভ্যালুগুলো পেয়ে যাই সেগুলোকে আমরা বলতেছি ইন্ডোজেনাস ভেরিয়েবল, আর যদি হচ্ছে মডেলের বাইরে পাচ্ছি সেটাকে আমরা বলতেছি কি এক্সোজেনাস। ঠিক আছে, এই জিনিসগুলো ডিমান্ড সাপ্লাই ইকুইলিব্রিয়াম, এগুলো আমাদের আসলে ইস্যু না। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম এবং কোথায় হচ্ছে সারপ্লাস হচ্ছে, কোন জায়গাটায় হচ্ছে শর্টেজ হচ্ছে, এই জিনিসগুলো বা কোন দিকে গেলে শিফট হয়, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নেবেন। যদি কোনো প্রবলেম থাকে বলবেন। এটা বাড়তেছে কমতেছে এগুলো নিয়ে খুব একটা বেশি দেওয়ার কথা না।
মাল্টিপল মডেল হচ্ছে অনেকগুলো থাকে। হ্যাঁ, এটা নিয়ে একটু বলে দিই 1 মিনিট। সেটা হচ্ছে ফ্লেক্সিবল আর হচ্ছে স্টিকি। দেখেন এখন এটা ইংলিশ ওয়ার্ডটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা হচ্ছে ফ্লেক্সিবল। এর টপিক্সের ভিতরে এক্সাম্পল নিয়ে গেলে অনেক কিছু বলতে হবে, আমি ওইদিকে যাচ্ছি না। ফ্লেক্সিবল মানে ধরেন আপনার মার্কেটের যে দাম, হ্যাঁ মার্কেটের যে প্রাইস, সেই প্রাইসের মেকানিজমটা খুব সহজে চেঞ্জ করা যায়, চেঞ্জ হবে, এই জন্যই নাম বলতেছি ফ্লেক্সিবল। বাট স্টিকি মানেই বুঝতেছেন যে সে আঠালো, তাকে অত সহজে চেঞ্জ করা যাবে না, এর জন্যই তার নাম স্টিকি। এতটুকু ক্লিয়ার রাখেন, কারণ এগুলো যদি আমরা এই যে ডিটেলস বলতে যাই তাহলে আমাদের মূল মূল জায়গাগুলোতে ফোকাস করা টাফ হবে। মার্কেট ক্লিয়ারিং কি? খুবই সিম্পল জিনিস। আপনি যে জায়গাটা ইকুইলিব্রিয়াম করতেছেন, যে মার্কেটে দাম হচ্ছে সেটা ইনভিজিবল হ্যান্ডেই বলেন বা মার্কেট মেকানিজমের মাধ্যমে যেটা প্রাইসটা হচ্ছে সেটা হচ্ছে মার্কেট ক্লিয়ারিং। আচ্ছা, আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে, আচ্ছা এখানে একটা জিনিস বলছে যে মাইক্রো ম্যাক্রো। আমি এই কোর্সে এটা জাস্ট কয়েকবার এই কথাটা বলে ফেলছি যে মাইক্রো ইকোনমিক্স আপনি কি করবেন, অল অ্যাবাউট স্কারসিটি। আপনার স্কারসিটি যদি না থাকে মাইক্রো ইকোনমিক্সের কোনো প্রয়োজনই নাই, ঠিক আছে? নট অনলি মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো কোনো কিছুই প্রয়োজন হবে না। মানে আমাদের স্কারসিটি আছে মানে মাইক্রো ইকোনমিক্স। সো এক কথায় যদি বলি মাইক্রো ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট স্কারসিটি। মাইক্রো ইকোনমিক্স ইজ অল অ্যাবাউট স্কারসিটি। আমাদের স্বল্পতা আছে দেখে আলোচনা করতেছি, আর আমাদের কি অপটিমাইজেশন করার চেষ্টা করতেছি। আমি যদি কনজিউমার হই আমার ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন করব, আমার যে উপযোগ সেটা আমি ম্যাক্স করব। আর যদি প্রোডিউসার হয় তাহলে সেও ম্যাক্স করবে, কিন্তু তার প্রফিট ম্যাক্স করবে। এগুলো আমি কয়েকদিন ধরে এগুলো কয়েকবার বলছি। আর ম্যাক্রো ইকোনমিক্সে কি করতেছে, সবগুলোকে আমরা একসাথে এনে আমাদের ইকোনমিক্সের অর্থনীতি, ইকোনমিক্সের হেলথ কেমন পুরোটা আমরা বোঝার চেষ্টা করতেছি। ওকে, তো এই যে মিল্টন ফ্রিডম্যান বা যে নামগুলো আছে এদের যদি সম্ভব হয় একটা দুটা করে একটু বই জেনে রাখবেন, কারণ আমার কাছে মনে হচ্ছে 2-4টা কোশ্চিন এরকম দিয়ে দিবে যে এই বইটা কে লিখছে। হ্যাঁ, জেনারেল থিওরি বলেন, আর সহজ করলে অ্যাডাম স্মিথের ওয়েলথ অফ নেশনই বলেন, 2-4টা বই আমরা হিস্ট্রি অফ থটে যেগুলো পড়ছি, মানে 5-7-10 জন হয়তো মাইক্রো এবং ম্যাক্রো ফেমাস রাইটারের, মানে যারা আছে রাইটার না বলি, ফেমাস যে সমস্ত ইকোনমিস্ট তাদের একটু বইগুলো 2-4টা একটা দুটা করে হলেও বই একটু মনে রাখার চেষ্টা করবেন। তাহলে আমি জিডিপি নিয়ে অনেকগুলো কথা বললাম। দেখেন এই জায়গাটায় আরেকটা জিনিস বলে দেই, সেটা হচ্ছে জিডিপিতে আমরা কয়েকভাবে আমরা এটা কাউন্ট করতে পারি। এটা আমি মনে স্কিপ করে, আচ্ছা না সমস্যা নেই, নিচের দিকে আছে। এই যে আমাদের ইনকাম মেথড হতে পারে, মানে আয় পদ্ধতিতে, ব্যয় পদ্ধতিতে, হ্যাঁ এই পদ্ধতিগুলোতে আমরা এই জিনিসগুলো হচ্ছে কাউন্ট করতে পারি। কিন্তু যে জিনিসটা এখানে ফোকাস করবেন অবশ্যই, একটা এমসিকিউতে যদি দিয়ে দেয় জিডিপির মধ্যে হয়তো কি আসতে পারবে না, তখন এই যে ইন্টারমিডিয়েট গুডস যেগুলো বললাম বা র মেটেরিয়াল বললাম, এই জিনিসগুলো ফোকাস করবেন, এই জিনিসগুলো হচ্ছে একটু দেখবেন। আচ্ছা, এই যে এই জিনিসটা বলতেছিলাম যে জিডিপি আমরা কি করতে পারি, একটা ধরেন আয় পদ্ধতিতে এবং একটা ব্যয় পদ্ধতিতে। কারণ কি, আপনি সকালবেলা যে নাস্তাটা খেলেন, হ্যাঁ ধরেন আপনি সকালবেলা ব্রেকফাস্ট করলেন 30 টাকা দিয়ে। 30 টাকাতে ব্রেকফাস্ট আসলে এখন হয় না। আচ্ছা, 30 টাকাতে আপনি ব্রেকফাস্ট করলেন, তাহলে এই ব্রেকফাস্টটা আপনার জন্য তো এক্সপেন্ডিচার, তাই না? আপনার জন্য এক্সপেন্ডিচার, কিন্তু যার কাছে নাস্তাটা আপনি করলেন তার জন্য তো হচ্ছে এটা ইনকাম। এইখান থেকে আবার সুন্দর করে এই যে ইন্টারমিডিয়েট গুডগুলো বোঝা যায়। যেমন ধরেন যে আপনাকে এই রুটিটা আপনাকে খাওয়ালো, সে রুটির একটা দাম ধরলো আলটিমেটলি ধরেন 30 টাকা, কিন্তু এই জিনিসটা আবার এরকম ডাবল কাউন্টিং হইতে পারে। দেখেন সে হচ্ছে সকালবেলা হচ্ছে আটা কিনে আনছে, ময়দা কিনে আনছে, হ্যাঁ রুটি বানানোর জন্য তেল নিয়ে আসছে, তাহলে আপনি ফাইনাল গুডস, এটা আপনি আলটিমেট কনজাম্পশন করলেন 30 টাকা দিয়ে, ধরেন হচ্ছে 2টা রুটি আর সবজি 30 টাকা দিয়ে খেলেন, এইটা হচ্ছে একদম চূড়ান্ত দ্রব্য, ফাইনাল গুডস। কিন্তু এই জিনিসটা সে তৈরি করতে গিয়ে সে হচ্ছে সকালবেলা ময়দা নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, এগুলো কিনে নিয়ে আসে, এই রুটি বানাতে সে এগুলো হচ্ছে র মেটেরিয়ালস হিসেবে ব্যবহার করছে, এগুলো হচ্ছে তার ইন্টারমিডিয়েট গুডস। এই ফাইনাল গুডসটা বানাইতে, মানে একটা ফাইনাল দ্রব্য আপনি যখন তৈরি করবেন তার পিছনে অবশ্যই অনেকগুলো হচ্ছে ইন্টারমিডিয়েট গুডস থাকবে, অনেকগুলো ইন্টারমিডিয়েট। এখন আপনি যদি আটার দামও ধরেন 10 টাকা, তেলের দাম ধরলেন খরচ 5 টাকা, 15 টাকা, এরপরে রুটির দাম 30 টাকা, তাহলে আপনার 30 টাকা, এখানে 15 টাকা, 45 টাকা, তাহলে জিডিপি এমন পরিমাণ হবে, মানে আমরা শুধু বলবো যে আমার ইকোনমিক গ্রোথ 10% হয়েছে, আসলে কিচ্ছুই হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে আমার ক্যালকুলেশনে ভুল, আমি হচ্ছে এই জিনিসগুলো দেখি নাই, আমার ফাইনাল গুড ঠিক মতো কাজ করছে কিনা। আপনারা একটা ডেটা দেখছেন কিনা
বাংলাদেশ ব্যাংকের একটা এরকম কিছুদিন আগে, হয়তো সর্বোচ্চ মনে হয় 5-7 মাস হবে, এই বিবিএস এর সাথে মনে হয়, হ্যাঁ, বিবিএস এর সাথে এদের ডেটা এমন একটা বড় মিসম্যাচ করছে, এরকম ডাবল করার কারণে মানে রেট এমন বেড়ে যাচ্ছে ভরপুর হয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সবাই বলতেছে এটা অসম্ভব। একটু পানি খেয়ে নেই। ওকে, তো ওরা হচ্ছে এরকম ডাবল কাউন্টিং করে ফেললে আমাদের জিডিপিতে মেলবে না। সো এরকম ডাবল কাউন্টিং এর বিষয়টা হচ্ছে এই এমসিকিউ তে দিতে পারে, এই জিনিসটা একটু কনসেপ্ট ক্লিয়ার রাখবেন। সার্কুলার ফ্লো মডেল, এটা আমরা 30 সেকেন্ডে শেষ করে দেই। যে আমার হচ্ছে আমি হাউস হোল্ড, আমি যদি লেবার সেল করি কার কাছে, ফার্মের কাছে, তাহলে এটা আমার জন্য ইনকাম, এটা আমার জন্য আয়। আর ফার্মের জন্য কি হয়ে যাচ্ছে, ব্যয়। এই যে আমরা বলতেছি যে ইনকাম মেথড এবং এক্সপেন্ডিচার মেথড, মানে আমি যে জিনিসটা একজন আয় করতেছি এটা এর জন্য ব্যয় হচ্ছে। আবার দেখেন ফার্ম আয় করতেছে, আমার জন্য ব্যয় হচ্ছে, কোন ক্ষেত্রে সেটা, এটা যখন আমার ইনকাম ছিল, এটা হচ্ছে আমার জন্য ইনকাম ছিল, তাদের জন্য এক্সপেন্ডিচার ছিল যখন আমি লেবার সেল করলাম তাদের কাছে। এখন ফার্ম ইনকাম করতেছে, আমি এক্সপেন্ডিচার করতেছি, কারণ আমি ফার্মের থেকে গুডস কিনতেছি, ব্রেড কিনতেছি সাপোজ। ফার্ম যখন আমার কাছে রুটি বিক্রি করতেছে, এটা তার জন্য ইনকাম। আমি যখন লেবার বিক্রি দিচ্ছি তার কাছে, সেটা আমার জন্য ইনকাম। এবার আমি যখন তার কাছ থেকে প্রোডাক্ট কিনতেছি, এটা আমার জন্য ব্যয়। ফার্ম যখন হচ্ছে আমার কাছ থেকে লেবার নিচ্ছে তার এই প্রোডাকশন করার জন্য, সেটা হচ্ছে তার জন্য ব্যয়। তার মানে একজনের জন্য আয়, অন্যজনের জন্য ব্যয়, এটা হচ্ছে ইকুয়াল হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সিম্পল টু সেক্টর মডেল। স্টক এবং ফ্লো খুবই সিম্পল। স্টক ভেরিয়েবল গুলো হচ্ছে কি, দেখেন এখানে পানি পড়তেছে, তার মানে এই পানিটা যে পড়তেছে এর এক পার্ট, এটা হচ্ছে ফ্লো মডেল। আর এই পানি পড়ে পড়ে যে জমা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের স্টক, মানে কি বলে, ভেরিয়েবল। সো ফ্লো বা হচ্ছে স্টক, এই জিনিসগুলো খুবই সিম্পল, দেওয়ার কথা না। আচ্ছা, জিডিপি কম্পাউন্ডিং অলরেডি বললাম, যাতে ডাবল কাউন্টিং না হয়, হ্যাঁ। তো এই যে অ্যাপল আর অরেঞ্জের ছোট একটা উদাহরণ দিছে, এখানে দেখেন যে জিডিপি জিনিসটা আসলে কি। তো জিডিপি ইজ নাথিং বাট প্রাইস টাইমস কোয়ান্টিটি। তাহলে জিডিপি হচ্ছে আমাদের দাম এবং পরিমাণ, এই দুটার হচ্ছে কি গুণফল। মানে আমি যদি প্রাইস অফ অ্যাপলের দাম যদি একটা পার পিস হচ্ছে 10 টাকা হয়, আর আমি কতটা অ্যাপল কিনতেছি, আমি যদি 5টা অ্যাপল কিনি সাপোজ, তাহলে সেটা আমার হচ্ছে কত টাকা, 50 টাকা। তো এইটা হচ্ছে আমার জিডিপি। জিডিপি ইজ নাথিং বাট প্রাইস টাইমস কোয়ান্টিটি। আমরা রেভিনিউ কিন্তু এভাবেই বের করি। আমরা রেভিনিউকে কি বলি, রেভিনিউ সমান সমান হচ্ছে প্রাইস টাইমস কি, কোয়ান্টিটি। সো আমি কতগুলো আমি অ্যাপল, মানে অ্যাপলের দাম এবং কতগুলো কিনতেছি, এটাই যদি আমি ক্যালকুলেট করি, তাহলে সেটাকে আমরা বলতেছি জিডিপি। তো এইভাবে সবগুলো ইকোনমিক্সের যতগুলো সেক্টর আছে সবগুলোকে আমরা নিচ্ছি। তো এগুলো আমরা গুডস এর কথা অলরেডি বলে ফেললাম, হ্যাঁ। ফাইনাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস, ডিউরেবল, নন ডিউরেবল, সার্ভিস কি জিনিস। এই যে এখানে ইন্টারমিডিয়েট গুডস কি জিনিস, এটা নিয়ে অনেকক্ষণ কথা বলছি, এগুলো স্কিপ করে যাচ্ছি। এরকম বিভিন্ন রকম হচ্ছে উদাহরণ সম্ভব, যে একটার সাথে আরেকটা কিভাবে ফাইনাল গুডস, ইন্টারমিডিয়েট গুডস হয়। রিয়েল জিডিপি ভার্সেস নমিনাল জিডিপি বলে ফেললাম, যে নমিনাল জিডিপিতে হচ্ছে আমাদের বেশি হয়। হ্যাঁ, যদি এরকম ছোট ছোট কোশ্চেন করে ট্রিক্স দিয়ে, যে নমিনাল জিডিপি এবং রিয়েল জিডিপি এই দুটার মধ্যে বেশি বড় কোনটা, কোনটা বড় হবে বলেন তো, নমিনাল জিডিপি না রিয়েল জিডিপি? সংক্ষেপে বললে হবে, এত কষ্ট করে লিখতে হবে না। এন অথবা আর, কোনটা বড় হবে? রিয়েল নমিনাল জিডিপি কি বড় হবে, হ্যাঁ। কারণ হচ্ছে এটার সাথে কি ইনফ্লেশন অ্যাডজাস্ট করা নাই, এখানে ইনফ্লেশন সহ আছে। আর রিয়েল জিডিপিতে ইনফ্লেশন কি করা আছে, অ্যাডজাস্ট, কনস্ট্যান্ট প্রাইস এটা করা থাকে, সেজন্য এটা অলওয়েজ ছোট হয়। ঠিক আছে, রিয়েল জিডিপি হচ্ছে কনস্ট্যান্ট, একটা হচ্ছে বেস ইয়ার ধরে করে। জিডিপি ডিফলেটারের হচ্ছে ফর্মুলাটা একটু জেনে রাখেন, হ্যাঁ। জিডিপি ডিফলেটার যেটা,
10 মিনিট পরে আপনাদের জন্য 5-7 মিনিটের একটা ছোট বিরতি দিব, যাদের হচ্ছে সময় এবং এনার্জি আছে 5-7 মিনিট পরে আবার জয়েন করবেন। আচ্ছা, আর আমরা ওয়েবসাইটটাই মানে অনেকেই প্রবলেম বলেন, আমি জানি না কি আপনাদের প্রবলেম হচ্ছে। আপনারা এনিডেক্স একটা সফটওয়্যার আছে, আপনারা যারা বলতেছেন অনেকবার চেষ্টা করে পাচ্ছি না, আপনারা কাইন্ডলি এনিডেক্স, হ্যাঁ রিমোট অ্যাক্সেস যে যায় ডিএক্সটি সম্ভবত, যাই হোক এনিডেক্স অ্যাপসটা আপনারা ইনস্টল করে আমাকে অ্যাক্সেস দিন, আপনাদের কোথায় প্রবলেম হচ্ছে আমি সলভ করে দিব। হ্যাঁ, আমি দুই একজনকে দেখাই দিলাম, ওনারা হচ্ছে পারতেছিল না। মানে এটা তো জিনিসগুলো মানে মোটামুটি ইজি, কন্টেন্টের মধ্যে সবগুলো জিনিস আছে। যারা মোবাইলে যায় একটু সমস্যা হয়, যদি বেশি সমস্যা হয় আমাকে রিমোট অ্যাক্সেস দিন, আমি সলভ করে দেব। আচ্ছা, তো জিডিপি ডিফ্লেটা একটু জেনে রাখবেন, নমিনাল জিডিপি কি এবং রিয়েল জিডিপি যদি ভাগ করি, অথবা এখান থেকে ছোট ম্যাথও বানাই দিতে পারে। হ্যাঁ, আপনাকে একটা ভ্যালু দিল, যে বলে দিল যে এই নমিনাল জিডিপি হচ্ছে সাপোজ 10, রিয়েল জিডিপি হচ্ছে 5, তাহলে জিডিপি ডিফ্লেটার কত হবে। মানে আমি সাপোজ একটা বললাম, বা এরকম যদি একটা কোশ্চিন বানাই, যদি অপশন ক খ তে এরকম 2, খতে হচ্ছে দিয়ে দিল 4, গতে দিয়ে দিল হচ্ছে 6, ঘতে দিয়ে দিল 8, তার মানে এরকম ছোটখাটো জিনিস কোশ্চিন করতে পারে। একটা জিনিস ভাই, আপনার বেসিকের বাইরে তার আর কোশ্চিন কোথা থেকে বানাবে, এগুলো জিনিস থেকেই ঘুরে ফিরে। আপনি হয়তো ভাবতেছেন যে আমি এই ফর্মুলাটা কেন পড়তে যাব, কিন্তু যিনি কোন কোশ্চিন করতেছে ওনার মাথায় তো এই চিন্তা চলে আসে যে দেখি জিডিপি ডিফ্লেটারের একটা ইয়া বানাই দিই, ম্যাথ বানাই দিই, যে নমিনাল জিডিপি এত, রিয়েল জিডিপি এত, তাহলে জিডিপি ডিফ্লেটার কত হবে, অপশন দিয়ে দিল। 1 মার্ক, একটা মানে একটা এমসিকিউর জন্য নরমালি 1 মার্কে তো সময়, আর তো জটিল কিছু দিবে না আপনাকে, তো একদম এইটা দিয়ে বড় একটা ম্যাথ সাজায় তো আর দিবে না। এরকম ছোট ছোট জিনিসই দেখবেন দিবে 2-4টা ম্যাথ, সেটা হয়তো আপনি অবহেলা করার কারণে মিস হয়ে যাবে। কারণ আপনি সেটা আমার নোটস বলেন বা বাজারের বই বলেন, ভাই এগুলো বইয়ে মানে পুরো এই অল্প সময়ের মধ্যে এত কিছু কেউই কাভার করতে পারে না। এবং প্রথম দিকে তো অনেক মানে জিনিসেরা এত তাড়াতাড়ি বই বের করছে, এই চ্যাট জিবি থেকে কপি করে দিছে কিনা আল্লাহ ভালো জানে। হ্যাঁ, ওই আমি মানে দুই একটা এমনি দেখলাম, এগুলো খুবই হচ্ছে টাফ হয়ে যাবে। আপনি বেসিক ক্লিয়ার না করলে যে কোনো একটা দুটা বই একটু হালকা নজরে দিয়ে রাখেন, নাহলে আবার ঝামেলা হয়ে যেতে পারে। এই সাপোজ ধরেন এই জিনিসটাই আপনার হচ্ছে দিল, হ্যাঁ, যে নমিনাল জিডিপি সমান সমান কি, এইখানে ঘুরে ফিরে দিয়ে দিল বাংলাতে হয়তো যে রিয়েল জিডিপি এবং জিডিপি ডিফ্লেটর, এর সাথে অন্য কিছু দিল, বা অথবা বলে দিল রিয়েল জিডিপি কি। তাহলে আপনারা তো জানেন যে এ সমান সমান যদি বি বাই সি হয়, তাহলে আমাকে যদি বলে যে বি সমান সমান কি, তাহলে এসি হবে। তার মানে যে এই জিনিসগুলোই তো ঘটতেছে, যে একটার সাথে নমিনাল জিডিপি চলে আসলে কে কি হচ্ছে, এই যে জাস্ট বেসিক গুলো। অথবা হচ্ছে মানে আরেকটা আমি যদি রিয়েল জিডিপি কে ওদিকে নিয়ে যাই, হ্যাঁ, তাহলে নমিনাল জিডিপি মাইনাস জিডিপি ডিফ্লেটার হয়ে যাচ্ছে। ছোট ছোট এই জিনিসগুলো একটু কনসেপ্ট ক্লিয়ার করে রাখবেন। তো আমাদের এই যে ওয়েট যে জিনিসগুলো আছে, ওয়েটেড অ্যাভারেজ টেবলস, এগুলো তেমন একটা লাগবে না। এই টপিকসটা কিন্তু আপনার কেইনসের সাথে রিলেটেড, হ্যাঁ, কারণ এটা তো কেইনসের, এটাই তো অ্যাগ্রিগেট ডিমান্ড, আমরা যেটাকে জিডিপি বলতেছি ওয়াই, সেটাই তো অ্যাগ্রিগেট ডিমান্ড, তাই না। এটা সমান সমান কি, সি প্লাস আই প্লাস জি প্লাস এনএক্স, যেটা আমাদের কনজাম্পশন, যে জিনিসগুলো আমরা ভোগ করতেছি, আমরা যারা খাবার খেয়ে ফেলেছি বা খাবো, তাহলে এই যে আমরা খাবার খেয়েছি, ফাইনাল গুডস কনজিউম করতেছি। ইনভেস্ট হচ্ছে কি, সেভিং সমান সমান ইনভেস্টমেন্ট, ফর্মুলা আমরা ফাইনাল ক্যালকুলেশন করে জানি যে আমার যে টাকাটা সেভিংস থাকে সেটা আমি হয়তো ব্যাংকে ডিপোজিট করতেছি, সেটাই আমার ইনভেস্টমেন্ট। ওই ডিপোজিট টাকাটা আবার কোনো হচ্ছে ফার্ম ধার নিচ্ছে, অথবা সঞ্চয়পত্রের মাধ্যমে সরকার নিয়ে একটা কাজে লাগাচ্ছে, ইনভেস্টমেন্ট করতেছে। তার মানে ইনভেস্টমেন্ট জিনিসটা হচ্ছে আমরা যেটা এটা মানে ইনভেস্ট করতেছি, যেটা গভর্নমেন্ট পারচেস, আপনারা খুবই সিম্পলি বুঝতেছেন যে গভর্নমেন্ট যে জিনিসগুলো ব্যয় করতেছে। আর নেট এক্সপোর্ট কি, আমাদের এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, এই হচ্ছে আমাদের কম্পোনেন্ট অফ এক্সপেন্ডিচার। আমরা কি কি জিনিস ব্যয় করি, এই সবগুলো জিনিস ব্যয় করলেই কিন্তু আমরা নরমালি কি পেয়ে যাব, জিডিপি। কারণ আমার একটা দেশের মধ্যে কে কত টাকা খাইছে, হ্যাঁ, এই যে মানে কি বলে খাবারের যে জিনিসগুলো আইটেম, কতগুলো কনজাম্পশন হয়েছে, দেশে ইনভেস্টমেন্ট কত হয়েছে, গভর্নমেন্ট কি পরিমাণ খরচ করছে, এক্সপোর্ট ইম্পোর্ট কি হয়েছে, এর বাইরে জিডিপিতে কি আছে, কিছুই নাই। আমি তো সবকিছু, কনজুমাররা কত কনজাম্পশন করছে, ইনভেস্টররা কত ইনভেস্ট করলো, আর গভর্নমেন্ট কত ব্যয় করলো, এবং আমাদের আমদানি এবং রপ্তানি কেমন হলো, এর বাইরে দেশে আছে কি, এই সবগুলো জিনিস ক্যালকুলেট করে সেটা আমাদের ব্যয় পদ্ধতি, আমরা জিডিপি বের করতেছি। একটু আগে একটা দেখলাম আয় পদ্ধতি, এরপর এটা হচ্ছে কি ব্যয় পদ্ধতি, কারণ যেটাই একজনের আয় সেটাই আরেকজনের ব্যয়।
কেউ একটা ব্যয় করতেছে, সেটা তার জন্য আয় হচ্ছে। আমরা সার্কুলার ফ্লো অফ ডায়াগ্রামে সেটা দেখে আসছি। ন্যাশনাল ইনকাম আইডেন্টিটি, এগুলো কনজাম্পশন, ইনভেস্টমেন্ট, এগুলো আমরা পড়লাম। নেট এক্সপোর্ট আমরা বুঝি যে আমাদের এক্সপোর্ট থেকে ইম্পোর্ট বাদ দিয়ে যেটা থাকতেছে সেটা আমার নেট এক্সপোর্ট। যদি এই যে এখানে কম হয়ে গেছে, তাহলে আমাদের দেশে সবসময় কি থাকে, আমাদের সবসময় আমরা ঘাটতিতেই থাকি। আচ্ছা, জিএনপি জিনিসটা কি তাহলে একটু বলি। ধরেন হচ্ছে কি বলতেছে, গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট, তার মানে এখানে শুধু ন্যাশনাল জিনিসগুলো, মানে আমরা জিডিপিতে সবকিছু বললাম যে জিডিপি ইজ দ্য মার্কেট ভ্যালু অফ অল ফাইনাল গুডস এন্ড সার্ভিস প্রোডিউসড ইন এ কান্ট্রি উইদিন ইয়ার। এক বছরের মধ্যে সাধারণত যা যা করতেছি সব জিডিপি। তাহলে গ্রোস ন্যাশনাল কোনটা? আমার দেশের মানুষ, একজন সৌদি আরব কাজ করতেছে, আমাদের লেবার আছে সৌদি আরবে, ঠিক আছে, আমাদের হচ্ছে প্রবাসী ভাইরা সৌদি আরবে আছে। তাহলে এখান থেকে সে টাকা পাঠালো, সে তো আছে দেশের বাইরে কিন্তু এখানে টাকা পাঠালো। আবার আমার দেশে ধরেন রূপপুর যেটা পারমাণবিক প্রজেক্ট হচ্ছে, এখানে রাশিয়ানরা কাজ করতেছে, যেটা আমাদের ব্যাংকে প্রতিদিনই নরমালি ওনারা আসে। হ্যাঁ, তো এই যে হচ্ছে রাশিয়ানরা এখানে একটা প্রজেক্টে কাজ করতেছে। তার মানে রাশিয়ানরা আবার কি করতেছে, ওরা হচ্ছে আপনার বিডার পারমিশন নিয়ে টাকা পাঠায় দিচ্ছে। হ্যাঁ, তো বিডার পারমিশন নিয়ে দেশে আমাদের টাকা পাঠায় দিল ওই দেশে। সৌদি আরবে আবার তাদের এরকম কোন অর্গানাইজেশন আছে, তাদের গভর্নমেন্ট অথরিটি আছে, তাদের পারমিশনে আমাদের টাকা পাঠায় দিচ্ছে। তার মানে জিএনপিতে আমরা কি করতেছি, আমার দেশের লোক দেশের বাইরে আছে কিন্তু সে হচ্ছে টাকাটা দিয়ে দিচ্ছে, আবার আমার দেশে যারা কাজ করতেছে তাদের টাকাটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। মানে বিদেশে যারা আমাদের হচ্ছে রেমিটেন্স সেন্ডার যারা আছে, যারা রেমিটার, তাদের টাকাগুলো আমরা যোগ করতেছি, আর আমাদের এখান থেকে যারা দেখেন রাশিয়ান তো নিয়ে চলে গেল, তার মানে এটা বাদ। তার মানে এখানে হচ্ছে ফ্যাক্টরটা হচ্ছে আমার ন্যাশনাল প্রোডাক্ট। হ্যাঁ, আমি আমার দেশের হচ্ছে করি, সেটা আমি দেশের মধ্যে করি আর হচ্ছে বাইরে করি, আমার প্রোডাক্টটা হচ্ছে আমার ন্যাশনালিটি কিনা। এই জিনিসটা একটু অনেকের প্যাঁচ লাগে। হ্যাঁ, এই যে রেসিডেন্ট অফ এ নেশন, একটা জাতির মানে আমাদের যে লোকজনগুলো যেগুলো কাজ করতেছে সেটাকে আমরা হচ্ছে কি বলি, জিএনপি আমরা যখন মেজার করি তখন আমরা এই ন্যাশনালসকে নিয়ে হচ্ছে কনসিডার করি, যে আমার দেশের লোক যদি বাইরে থাকে তার টাকাটা আমি যোগ করব, আর আমার এখানে যে রাশিয়ানরা কাজ করতেছে তার টাকাটা আমি বাদ দিব। এই হচ্ছে আমাদের গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট। তাহলে জিএনপি কিভাবে বের করব, জিডিপি এবং ফ্যাক্টর পেমেন্ট ফ্রম অ্যাব্রোড। তাহলে সৌদি থেকে যে টাকাটা পাঠালো তারটা আমি যোগ করব, আর আমার দেশে যে রাশিয়ানরা কাজ করতেছে তার টাকাটা আমি বাদ দিব। এই হচ্ছে জিএনপি। আপাতত সহজ করেই রাখেন, এটা আরো অনেকভাবে বলা যায়, বাট যেহেতু হচ্ছে ক্র্যাশ কোর্স, ঠিক আছে, সময় কম, এতটুকু দিয়ে আপাতত জিএনপি কে ছেড়ে দিলাম। তাহলে আবার এই যে এখানে এনএনপি যেটা বের করবেন, জিএনপি থেকে আবার ডেপ্রিসিয়েশন হবে, তাই না? সাপোজ সে হচ্ছে ট্যাক্স বাদ দিল, অথবা প্রোডাক্টের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন আমরা একটা বলি। তার মানে এইখান থেকে আবার আমাদের ডেপ্রিসিয়েশনটা যখন বাদ দিব তখন সেটাকে আমরা বলি নেট ন্যাশনাল প্রোডাক্ট বা এনএনপি। এটা অনেকভাবে অনেক কিছু বলে, এত জটিল করে কিছু মনে রাখার দরকার নাই। এই যে ফর্মুলা, যেটা এই ফর্মুলা দেখবেন, কথা ক্লিয়ার, ঠিক আছে? যে জিএনপি কিভাবে বের করব, আমার হচ্ছে জিডিপি থেকে দেশের বাইরে থেকে আমাকে যে টাকা পাঠাইছে আমাদের প্রবাসী ভাইরা সেটা যোগ করব, আর আমাদের দেশে যারা কাজ করতেছে সে হচ্ছে ভারতীয় হোক আর হচ্ছে রাশিয়ান হোক বা আমেরিকান হোক, যে কোনো অ্যাব্রোডে যারা কাজ করতেছে তাদের টাকাটা আমরা তারা দেশে বিডার থেকে পারমিশন নিয়ে চলে যাবে। হ্যাঁ, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি যেটা আছে, বিডা তাদেরকে পারমিশন দিবে, হ্যাঁ তুমি এই যেটা তোমার হচ্ছে ভ্যালিড পাসপোর্ট আছে তুমি পাঠাইতে পারবা, টাকা নিয়ে চলে যাও, সে নিয়ে নিবে। তো ঠিক আছে, তাহলে আমরা একটা